নমস্কার বন্ধুরা, আজকেও আমি বাংলাদেশের উপর একটা ছোট ভিডিও বানানোর প্ল্যান করেছি। আজকে আমরা দেখব যে গতকালকে বিকেলের পর থেকে শেখ হাসিনা ভারতে আসার পর থেকে কি হয়েছে তার আমি একটা রিক্যাপ করব। আপনারা অনেকে জানেন সেগুলো, তাও আমি একটা রিক্যাপ করার চেষ্টা করব যে ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। অবভিয়াসলি আবার বলছি, এটা আমি কোনো সামাজিক প্রেক্ষাপটে আলোচনা করব না, আমি আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপট থেকেই বেশি আলোচনা করব, সামাজিক ব্যাপারে অল্প কিছু হয়তো বলব। এবং এবং দেখব যে ভারতের প্রেক্ষাপটে একটু আলোচনা করার চেষ্টা করব যে কী হয়েছে, কি হচ্ছে, কি এখন পর্যন্ত কি আনফোল্ড হচ্ছে। তো যেরকম আমরা জানি যে গতকাল এই 2:30-3টে নাগাদ শেখ হাসিনা গাজিয়াবাদের হিন্দন এয়ারপোর্টে এসে পৌঁছেছেন ভারতে। এবং তখন প্রথমে জানা যাচ্ছে যে অজিত দোভাল, যে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার সাথে দেখা করতে গিয়েছিলেন সেখানে, বা সেখানে তাকে রিসিভ করেছেন। পরবর্তীতে আরও জানা যায় যে অজিত দোভালের সাথে সাথে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি আছেন তিনিও দেখা করতে গিয়েছিলেন, এবং ভারতের বিদেশ সচিব যিনি আছেন বিক্রান্ত মিস্ত্রি সম্ভবত তার নাম, তিনিও দেখা করতে গিয়েছিলেন, সেখানে কথা হয়েছে। পরবর্তীতে ঘটনা প্রবাহের কিছুক্ষণ পরে এটা প্রমাণ হয়ে যায় যে তিনি যত সহজে ভাবছিলেন, যে শেখ হাসিনা ভাবছিলেন যে ইউকে চলে যাবেন, অর্থাৎ ব্রিটেনে চলে যাবেন, ব্রিটেনের কথাবার্তায় কিন্তু একটু পরিষ্কার হচ্ছিল যে ওরা একটু সময় নিতে চাচ্ছিল। এটা কালকে পর্যন্ত যাচ্ছিল, আজকে যদিও সেটা পাল্টে গেছে পুরো। আজকে ব্রিটেন বলে দিয়েছে যে ব্রিটেন খুব একটা ইন্টারেস্টেড না শেখ হাসিনাকে নেওয়ার জন্য। তারা খুব টেকনিক্যাল কথা বলেছে, যেখানে বলছে যে দোজ হু নিড ইন্টারন্যাশনাল প্রোটেকশন শুড ক্লেম অ্যাজাইলাম ইন দি ফার্স্ট সেফ কান্ট্রি দে রিচ, দ্যাট ইজ দ্য ফাস্টেস্ট রুট টু সেফটি। অর্থাৎ কারো যদি নিরাপত্তার জন্য অ্যাজাইলাম দরকার হয়, তারা প্রথমে যে নিরাপদ দেশটা যাবে সেখানেই যাওয়া উচিত। অর্থাৎ তারা ক্লিয়ারলি ভারতে থাকার কথাই বলছে, এরকম একটা কথা। এটা হচ্ছে এইদিকে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন। আজকে সকালে আমরা দেখেছি যে নিউ ইয়র্কে যে বাংলাদেশের কনসুলেট জেনারেলের অফিস, সেইখানে কিছু আমেরিকা প্রবাসী বাংলাদেশের লোকজন ঢুকে পড়ে এবং সেইখানে ভাঙচুর চালায়। সেইখানে যেখানে কর্মরত স্টাফরা আছে তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করা, একটা নিউসেন্স ক্রিয়েট করার চেষ্টা করে। এটা একটা ক্লিয়ারলি ইন্ডিকেশন, বোঝা যায় যে মানে আমেরিকার মতো দেশে তো এরকম না যে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা খারাপ, যেখানে একটা বিদেশি রাষ্ট্রদূতের অফিসে, কনসুল জেনারেলের অফিসে লোকজন ঢুকে যাবে। এইরকম নিশ্চয়ই না আমেরিকার নিরাপত্তা। আমেরিকা একটা কোট অ্যান্ড কোট ডেমোক্রেটিক কান্ট্রি, যেখানে ট্রান্সপারেন্সি আছে, নিরাপত্তা আছে, সেইখানে এরকম সম্ভব না। তো এগুলো ইচ্ছা করে করা, এগুলো প্রেশার রাখার চেষ্টা এবং শো করা যে আমেরিকা কী চাইছে, এবং সেটার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে আজকে। যে আজকে বিকালের দিকে খবর আসে যে আমেরিকা শেখ হাসিনার ভিসাটাকে ক্যান্সেল করে দিয়েছে, অর্থাৎ শেখ হাসিনা আমেরিকা এখন আর যেতে পারবে না। এবার এটা পরিষ্কার যে আমেরিকা ও তার যে অক্ষের যে বন্ধুরা আছে, অর্থাৎ ব্রিটেন, এবং আমার আমার মনে হয় না এখন ইউরোপের কোনো দেশে যাওয়াও শেখ হাসিনার পক্ষে সম্ভব হবে, অ্যাটলিস্ট ওয়েস্টার্ন ব্লকের দেশগুলোতে যাওয়া। কী হবে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু তাকে হয়তো আরও লম্বা সময় ভারতে থাকতে হতে পারে, দীর্ঘদিন। এটা হচ্ছে ইউরোপের প্রেক্ষাপটে এরকম হচ্ছে। অন্যদিকে ভারতে গতকাল এস জয়শঙ্করও তার সাথে দেখা করেছিলেন, ভারতের বিদেশমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন, এবং তারপরে তিনি প্রধানমন্ত্রীকে সেই ব্যাপারে ব্রিফ করেন। এবং তারপরে একটি ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি, যেটা হচ্ছে সিকিউরিটির উপর সবচেয়ে বড় কমিটি আমাদের দেশে, তার মিটিং হয়। সেখানে ডিগনিটারিজ ছিলেন, সেখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। কী সিদ্ধান্ত সেটা অবশ্যই বলছিল, সেখানে আলোচনা হয়, যেটা সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে জয়শঙ্কর এলওপি, অর্থাৎ লিডার অফ পার্লামেন্ট, যিনি আসলে অপোজিশন লিডার অফ পার্লামেন্ট, তার সাথে রাহুল গান্ধী, তার সাথেও বসেন, তাকেও এই ঘটনা সম্বন্ধে জানান। এবং আজকে জানা যায় আজকে একটা সর্বদলীয় বৈঠক হয়। সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী মেম্বারদের পরিস্থিতি সম্বন্ধে অবগত করেন একটা মিটিংয়ের আগে, পার্লামেন্টের মিটিংয়ের আগে। তারপরে পার্লামেন্ট সেশনেও তিনি উভয় হাউসেই সম্ভবত তার বক্তব্য রাখেন। সেখানে তিনি জানান যে খুব শর্ট নোটিসে শেখ হাসিনা ভারতে আসতে চেয়েছিলেন, এবং তাকে আসতে দেওয়া হয়। এই এই বেসিক একটা টেকনিক্যাল পয়েন্ট। এবং সেখানে কি অবস্থা হচ্ছে সেই সম্বন্ধে অল্প কিছু কথা বলে। সেখানে এখন মাইনরিটিদের উপর অ্যাটাক হচ্ছে, তারা নজর রাখছে, যা একটা ফর্মাল একটা পদ্ধতি, সেটা জানানো হয়। এবার এটা যেমন আমাদের দেশের মধ্যে হতে থাকে, অন্যদিকে বাংলাদেশেও ঘটনা প্রবাহ খুব আগলি টান না। যেমন কালকেই আমরা বিভিন্ন ভিডিও, তারপরে ছবিতে দেখেছি যে
গণভবন থেকে শেখ হাসিনার বাসভবন, যেটা সরকারি বাসভবন, সেখান থেকে মানুষজন লুটপাট শুরু করে জিনিসপত্র, এবং তার যে বিকৃত রূপ সেটাও প্রকাশ পায়, যেখানে প্রধানমন্ত্রী বা তার পরিবারের সদস্যদের আন্ডারগার্মেন্টসও শো করানো হয়, বা পশু পাখি সহ ফ্রিজের মাছ, হরিণের একটা ছবি পাওয়া যায়, যেখানে একটা খাঁচার মধ্যে একটা হরিণ আছে, সেই হরিণটাকেও লোকজন নিয়ে যেতে চায়, আলমারি ভেঙে নিয়ে চলে যায়। এই ধরনের জিনিস হতে হতেও বাংলাদেশে কিন্তু একটা মানে এখন কিন্তু যেটা অবস্থাটা আছে, অবস্থাটা কিন্তু সামাজিক অবস্থাটা খুবই খারাপ, যেখানে মানুষের নিরাপত্তার একটা প্রশ্নচিহ্নের মুখে আছে। মাইনরিটিদের অবস্থা তো পার্টিকুলারলি খুব খারাপ। তাদের উপাসনা স্থল, মন্দির, তাদের ঘরবাড়ি ভাঙা, রাজনৈতিক নেতাদের বাড়িঘর হত্যা, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, সেটা হচ্ছে এইখানে বাংলাদেশের পুলিশের অবস্থা কিন্তু খুব খারাপ। পুলিশের উপর বেশ কিছু জায়গায় পুলিশের মানে থানাগুলো এখন ফাঁকা পড়ে আছে, থানায় আগুন দেওয়া, থানার যে স্টাফ তাদেরকে মেরে ফেলা, পিটে, এটা হওয়ার ফলে থানা মানে পুলিশ কিন্তু এখন আর নেই। নর্মালি যেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখার জন্য যে পুলিশ থাকে, সে পুলিশ কিন্তু নেই। এবং আরেকটা মজার ব্যাপার, যে বাংলাদেশের এই কুটা যেরকম নর্মাল কুয়ের মতো হয়নি, যেখানে ডাইরেক্ট মিলিটারি শাসন ক্ষমতা দখল করেছে, বরঞ্চ পিছন থেকে এটাকে করা হয়েছে। ফলে মিলিটারি শেষ সময় শেখ হাসিনাকে সমর্থন না করার ফলে উনি আর ক্ষমতা থাকতে পারেন, উনি চলে গেছেন। এখন এইখানে কিন্তু একটা কি বলবো, একটা পাওয়ার ভ্যাকিউম ইচ্ছা করে রেখে দিচ্ছে মিলিটারি, যার জন্য দেশে কিন্তু আর মিলিটারি নামানো হয়নি, মানে আর্মিকে কিন্তু নামানো হয়নি। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। একদিকে পুলিশ নেই, একদিকে আর্মিও নেই, খালি আবেদন করা হচ্ছে যে আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন, হিংসা করবেন না, চলে যান, ঘরে চলে যান। এই ধরনের যে পরিস্থিতি, এটা কিন্তু সাধারণ লোকের জন্য খুব একটা, সাধারণ লোক বা মাইনরিটির জন্য খুব ভালো পজিশন হবে না। আমার মনে হয় এটা ইচ্ছাকৃতভাবে করে দেওয়া হচ্ছে, যাতে বাংলাদেশের যে বিভেদকামী শক্তিগুলো আছে, জামাতে ইসলামের মতো যে সংগঠনগুলো আছে, তাদেরকে একটা মাইলেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে প্রমিনেন্টে আনার চেষ্টা করা হচ্ছে, এবং সোশ্যাল প্রেশারে রাখা হচ্ছে বিভিন্ন গ্রুপকে। সেটা এক ধরনের একটা ট্যাকটিক্স ফলো করা হচ্ছে, এবং এটা কিছুদিন চলতে দেওয়া হবে আমার মনে হয়। কিছুদিন বা কয়েক ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা হয়তো এরকমই পরিস্থিতি থাকবে। তারপরে ধীরে ধীরে আর্মির দ্বারা পুলিশকে স্ট্রংভাবে আবার মাঠে নামানো হবে, কমিয়ে দেওয়া হবে। এর ভিতরে এর ভিতরে চেষ্টা কর আরেকটা যেটা ফাইট হবে, সেটা হচ্ছে যে কারা ক্ষমতায় আসবে, বা অন্তর্বর্তী সরকারে কারা থাকবে। মোহাম্মদ ইউনূসের নাম, যিনি নোবেল জয়ী ছিলেন গ্রামীণ ব্যাংকের তরফ থেকে, তার নাম ছাত্রদের তরফ থেকে প্রমোট করা হয়েছে, প্রস্তাব রাখা হয়েছে, এবং তিনি রাজিও হয়েছেন। কিন্তু আসলে কতটা কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে সরকার থাকবে, সেটা কিন্তু অদূর ভবিষ্যতেই বলতে পারবে। এখন এটা সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গা নেই। এবং এই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে যে ইলেকশন হবে, সেটা ইম্পর্টেন্ট। এবার সেটা কবে হবে, কিভাবে হবে, কি পরিবর্তন হবে, এই জিনিসগুলো কিন্তু খুব প্রমিনেন্ট কোশ্চেন, এই জিনিসগুলো দেখার। অবভিয়াসলি সোশ্যাল সায়েন্সের লোকরা যারা আলোচনা করে, আমিও ফলো করি, কিন্তু আমি এই প্রেক্ষাপটে এখানে খুব একটা আলোচনা করতে ইচ্ছুক নই। আবার যদি আমি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেখি, এটার কিন্তু পরিস্থিতি যেটা হচ্ছে, মানে যদি ভারতের বিদেশ নীতির তরফ থেকে দেখি, আমি এটাকে এক ধরনের, ভারতের বিদেশ নীতির এক ধরনের পরাজয় না বললেও ব্যর্থতাই বলবো, যেখানে একটা ফ্রেন্ডলি গভর্নমেন্টকে ভারত কিন্তু ক্ষমতা রাখতে পারেনি, বা যারা হচ্ছে অন্যান্য যারা শক্তি আছে তাদের সাথে কিন্তু অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, শক্তি কথাটা ইউজ হয় না, এখানে স্টেক হোল্ডার বলে, তাদের সাথে ভারত যে খুব একটা বার্গেনিং করতে পেরেছে বলে এখানে আমার মনে হচ্ছে না। যদিও এস জয়শঙ্কর জানিয়েছেন যে আর্মির সাথে কথা চলছে, বাংলাদেশ আর্মির সাথে, আমার মনে হয় সেটা খুব একটা কাজের কিছু না, খুব একটা। এবং সবচেয়ে অসুবিধার জায়গাও এটা হবে যে যদি শেখ হাসিনা ইউরোপে বা কোথাও যেতে না পারে এবং ভারতেই থেকে যায়, ভারতকে যদি তাকে রাখতে হয় ভারতে, তাহলে একই সাথে শেখ হাসিনাকে ভারতে রাখা, এবং অপরদিকে বাংলাদেশের এই যে মিক্স সরকার, বা যেই হোক, আর্মি হোক বা জামাত হোক, বিএনপি হোক, এদের সরকারের সাথে একটা সম্পর্ক বজায় রাখা, এইটা কিন্তু খুবই ডিফিকাল্ট টাস্ক হয়ে যাবে ভারতের ফরেন পলিসি নীতি নির্ধারকদের জন্য। এটা একটা। দুটো সেকেন্ড প্রেশারটা যেটা আসছে, সেটা হচ্ছে একটা মাইনরিটিদের প্রেশার আসার একটা সম্ভাবনা আছে। অলরেডি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা একটা এস্টিমেট নাম্বার বলেছে। এবার এই নাম্বার নিয়ে কথা বলে কোনো লাভ নেই, এবার এটা হতেও পারে, নাও হতে পারে, কত হবে কেউ জানে না, কিন্তু একটা প্রেশার আসার সম্ভাবনা আছে।
এবার সরকার সেটাকে কিভাবে দেখবে, কতটা কতটা প্রেশার করবে বাংলাদেশের উপরে বা এস্টাবলিশমেন্টের উপর, সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। সেরকম কোনো স্টেটমেন্ট এখনও আসেনি, বা ভিতরে কী কথা হচ্ছে, অনেক সময় এই ধরনের জিনিস স্টেটমেন্টে আসে না, ভিতরে কথা হয় বিদেশ নীতির ক্ষেত্রে। সেরকম আমরা এখনও শুনতে পারিনি বা খবর পাইনি যে কোনো হাই লেভেল অফিসিয়ালের সাথে কথা হয়েছে কি না বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতার নিয়ন্ত্রণ করছে। মেনলি আমার মতো তো এটা নিয়ন্ত্রণ করছে বর্তমানে আর্মি এবং অবভিয়াসলি কিছু বিদেশের রাষ্ট্রদূতরা এটা পিছন থেকে পরিচালনা করছে। এবার তাদের সাথে কী কথা হয়েছে, বড় প্লেয়াররা কি চাইছে, সেটা কিন্তু একটা বড় জায়গা। দ্বিতীয়ত হচ্ছে ভারতের বেশ কিছু ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে, বড় বড় রেল ইনভেস্টমেন্ট আছে। কয়েকদিন আগেই, এই দিন 15 বা 1 মাস আগেই মোংলা পোর্ট ভারত পেয়েছিল, তাদেরকে পরিচালনা করার দায়িত্ব সম্ভবত আদানি গ্রুপ পেয়েছিল ভারতের তরফ থেকে, আমি শিওর না, বা কোনো আমাদের দেশেরই কোনো একটা কোম্পানি পেয়েছিল, সরকারি সংস্থা হতে পারে, আমাকে একটু দেখতে হবে। এই মোংলা পোর্ট, তো এই ধরনের কন্ট্রাক্টসগুলো, ইকোনমিক কন্ট্রাক্টসগুলো কীভাবে কী হবে, সেটা কিন্তু একটা আনফোল্ডেড এবং সেটা কিন্তু একটা কোশ্চেনের জায়গা। তো এই দিকে দেখলে আমার মনে হয় এইখানে অবভিয়াসলি একটা সরকারের একটা মানে অ্যাক্টিভ রোলের অভাব দেখা দিয়েছে। আমার মনে হয় আরও সরকার অনেকটু আগেই আরেকটু অ্যাক্টিভলি পার্সু করতে পারত হাসিনাকেও এবং বিরোধীদেরকেও। ফলে হয়তো আন্দোলনের মধ্যেই হয়তো কোনো একটা সমাধান সূত্র বার করার যদি চেষ্টা করতো। আমরা যদি ইউরোপ আমেরিকায় বা আমরা যদি ইউক্রেনের যুদ্ধে যদি আমরা মিডিয়েটরের ভূমিকা পালন করতে পারি, তাহলে বাংলাদেশকে ছেড়ে দেওয়া, বাংলাদেশের মতো জায়গায় চুপচাপ বসে থাকাটা খুব একটা মানে বুদ্ধিমানের পরিচয় বলে আমি মনে করি না। এইখানে আমার মনে হয় ওই মোহাম্মদ ইউনূসের কথাটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে, যিনি কদিন আগে পরশুদিন সম্ভবত বলেছিলেন যে ভারতের অবস্থান তার ভালো লাগেনি, কারণ ভারত বলেছে এটা হচ্ছে বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার। এবং তিনি বলতে চেয়েছেন যে যখন দু ভাইয়ের মধ্যে এক ভাইয়ের ঘরে আগুন লাগে, তখন আরেক ভাইয়ের কাছে সেটাকে ইন্টারনাল ম্যাটার থাকতে পারে। আমারও মনে হয়েছে যে অবভিয়াসলি ইন্টারনাল ম্যাটার এটা ডেমোক্রেটিক ভাষার জন্য খুব সুন্দর, কিন্তু ডিপ্লোম্যাসির জন্য খুব একটা সুন্দর ছিল না বা খুব একটা কার্যকরীও হয়নি। আমাদের ভারতীয় এস্টাবলিশমেন্টের আরও উচিত ছিল প্রোঅ্যাক্টিভভাবে বিভিন্ন গ্রুপগুলোকে এনগেজ করা এবং অ্যাটলিস্ট তাদেরকে বিরত রাখা স্টুডেন্ট পলিটিক্সের থেকে, এবং তারা যে এটাকে ক্লেম করছিল সেটাতেও বা কোনো সামহাউ অর দি আদার আমার মনে হচ্ছে যে এখানে ইভেন আফটার শেখ হাসিনা চলে আসার পরেও আমার মনে হয়েছে যে ভারত এটাকে একটু এই গেমটা সরে যেতে দিচ্ছে। এটা এইখানে এখনও সময় আছে আমার মনে হয় আরও প্রোঅ্যাক্টিভভাবে এনগেজ হওয়া বাংলাদেশ মিলিটারির সাথে, এবং অ্যাকচুয়ালি এটাকে তাদেরকে জানানো যে তারা কোন সীমাটা অতিক্রম করতে পারে না। একটা হিউজ নাম্বার অফ মাইনরিটি পপুলেশন বাংলাদেশে আমাদের আছে, হিন্দু পপুলেশন আছে, এবং যাদের মধ্যে একটা বড় সংখ্যক কোটানকোট দলিত জাতি আছে। তাদের ভবিষ্যৎ কী হবে, তাদের কী হবে, সেইখানে আমার মনে হয় অ্যাক্টিভলিভাবে যদি পার্সু না করা হয়, এবং এইরকম যদি যা বাংলাদেশের স্থিতাবস্থা চলছে, যেখানে হচ্ছে এখন একটা নৈরাজ্যিক স্থিতাবস্থা চলছে, যেখানে পুলিশ নেই মাঠে, এবং পুলিশ থাকলেও কতটা কী করতে পারবে সেটাও একটা সন্দেহের জায়গা। আর্মি খুব একটা ইন্টারেস্টেড না, অ্যাটলিস্ট শো করার জন্য, অ্যাটলিস্ট বাইরে থেকে দেখানোর জন্য যে আমরা গ্রাউন্ডে নেই, আমরা শুধু ক্ষমতা, আমরা ট্রানজিশনে আছি, আমাদের হাতে নেই, আমরা রেসপন্সিবিলিটি নিচ্ছি কিন্তু কিছু করছি না। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা খুব একটা সুখকর না অবভিয়াসলি। তো এটা আগামী দিনে কী হবে এটা একটু বলা মুশকিল। আজকে এখানেই রাখছি, ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো জানান, কী ধরনের বিষয়ের উপর আপনার কথা বললে ভালো হয় সে আপনাদের মতামত জানান, আর অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।